সিম্পলিফাইড ভার্সনে একটা ছবি আঁকার চেষ্টা করছি। দেখেন উপরে ওটা কি রাইট বা লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার আঁকার চেষ্টা করছি, তাই না? সেরেব্রাল হেমিস্ফিয়ার ধরে নেন এটা লেফট, এটা রাইট, এটা বডির রাইট অংশ রাইট, এটা বডির লেফট অংশ। এই গোল গোল চাকতির মতো এই জায়গাটা কি অনেকে ভুল ভেবে অন্য কিছু ভেবেছেন নাকি? যাই হোক, যাই ভাবেন, অন্য কিছু ভাবার সুযোগ নাই। এটাকে ভাববেন রাইট সাইডটা হচ্ছে কি স্পাইনাল কর্ড, সেকশন স্পাইনাল কর্ড। তো দেখেন লেফট সাইডের একটা ফাইবার অরিজিনেটিং ফ্রম দ্য কর্টিকো, আপনার ব্রেনের কোন এরিয়া থেকে আসলে আসবে বলেন তো? যেহেতু মোটর কন্ট্রোল, মোটরটা কোথা থেকে আসে? আজকে ক্লাসের শুরুতেই বলেছি সব কিছু একদম কোরিলেট। শোনেন, মেডিকেল সায়েন্স পুরোটাই কোরিলেশন। যার কোরিলেশন পাওয়ার যত বেশি, দরকার হলে ভিডিও রিওয়াইন্ড করে আপনি আমার এই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজেন, তারপরে আবার প্রথম থেকে আসে আবার শুরু করেন। দেখবেন যে ক্লাসে প্রথমে বলেছিলাম মোটর কন্ট্রোল করে কি ফ্রন্টাল লোব থেকে। তাহলে ফ্রন্টাল লোবের থেকে অরিজিনেটিং হয়ে ফাইবারগুলো আসছে কোথায় পর্যন্ত? এইটা ধরে নেন ব্রেনের একটা অংশ, ব্রেন স্টেমের, আর এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। মেডুলার লোয়ার বর্ডারে ফাইবারটা এসে দেখেন ডেকাসেট করে ম্যাক্সিমাম ফাইবার, কিছু ফাইবার সেম সাইডে থাকে, দ্যাটস নট আওয়ার কনসার্ন। বেশিরভাগ ফাইবারই অপোজিট সাইডে ডেকাসেট করে অপোজিট লোয়ার বর্ডার দিয়ে ক্রস করে স্পাইনাল কর্ডের অ্যান্টিরিয়র হর্ন সেল, এই যে স্পাইনাল কর্ড আঁকলাম তার অ্যান্টিরিয়র হর্ন সেল, একটু স্ফীত অংশটা অ্যান্টিরিয়র, পেছনের অংশটা পস্টেরিয়র, তাই না? তাহলে অ্যান্টিরিয়র হর্ন সেলে এসে সিনাপস করছে, তারপরে সিনাপস করে সাপ্লাইং অর্গান, এটা একটা মাসেল আঁকার চেষ্টা করেছি। মাসেলই স্পেশালি মোটর সাপ্লাই কোথায় দরকার বেশি? মাসেলে না? তো মাসেলে এসে ইনসারশন হচ্ছে, ঠিক আছে? তো ছবিটা আরও সুন্দর করে আপনি আঁকেন আপনার মনের মাধুর্য দিয়ে, কিন্তু ছবিটা আপনি বুঝছেন কিনা সেটা হচ্ছে বড় কথা। রাইট এবং লেফটের সেরেব্রাল হেমিস্ফিয়ারের স্পেশালি মোটর এরিয়া থেকে ব্রেনের, সেটা কোনটা? আজকে সকালের ক্লাস মোটর ফ্রন্টাল, উঠে মেডুলাতে বেশিরভাগ ফাইবারই 80% ফাইবার অলমোস্ট ক্রস করে অপোজিট সাইডে চলে এসে কোথায় আসলো? অ্যান্টিরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড, দেন সাপ্লাইং এরিয়াতে। এটা হচ্ছে কি কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, যেটা উন্নত প্রাণীর ক্ষেত্রে থাকে, ঠিক আছে? আর ইন কেস অফ এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, এই কর্টেক্স থেকে না উঠে ব্রেনের অন্যান্য এরিয়া থেকেই আসবে, সেই ফাইবারের ডিরেকশন, সেই ফাইবারের পাথওয়ে পড়তে গেলে আপনি মাথা খারাপ হয়ে যাবে। আপনি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা ফাইবারের পাথওয়ে, অন্য ফাইবার আছে বডিতে জেনে নেন, পার্থক্যটাও পড়ে নেবেন। 37 পেজ চলে আসেন সবাই, 37 পৃষ্ঠায় পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের পার্থক্যের একটা ছক দেওয়া আছে। দেখেন পিরামিডাল ট্র্যাক্ট ভার্সেস এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, সেখানে পার্থক্যের যে ছকটা আছে এটা পড়বেন সবাই। 6 নম্বর পয়েন্টটা স্পেশালি খেয়াল করবেন। 6 নম্বর পয়েন্টটা পিরামিডাল ট্র্যাক্টের 6 নম্বর পয়েন্টটা খেয়াল করবেন। 37 পৃষ্ঠায় পিরামিডাল ট্র্যাক্ট লেশনে একটা কথা বলা আছে, দেখেন প্রডিউসেস ফ্ল্যাসিড প্যারালাইসিস। কথাটা শুনলে আপনি আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয় না? পিরামিডাল ট্র্যাক্ট তো ভাই কিসের পার্ট? আপার মোটর না লোয়ার মোটর? এই ক্লাসে অবস্থিত এবং এই ক্লাস করা অধিকাংশই যারা পোস্ট গ্রাজুয়েশন করতে এসেছে আমার জানো না, সবাই জানেন যে আপার মোটর নিউরন লেশনে কী হয়? স্প্যাস্টিক প্যারালাইসিস না ফ্ল্যাসিড? স্প্যাস্টিক প্যারালাইসিস হয়। তাহলে পিরামিডাল যদি আপার মোটর নিউরন হয়, তাহলে কেন এখানে পিওর পিরামিডাল ফ্ল্যাসিড বলছে? এর কারণ দেখা গেছে যে পিরামিডাল ট্র্যাক্ট যদি আসলে পিওর পিরামিডাল লেশন হয় তাহলে অবশ্যই ফ্ল্যাসিড হতো, কিন্তু পিরামিডাল ট্র্যাক্ট যখন নামে, ফাইবারের যখন নার্ভ ফাইবার থাকে তখন তার সঙ্গে এক্সট্রা পিরামিডাল ফাইবার একই সঙ্গে অবস্থান করে, যে কারণে পিওর পিরামিডাল লেশন হওয়া খুবই ভার্চুয়ালি ইম্পসিবল, তাই না? কোনো কারণে লেশন হলে টোটালি হয়, আর পিরামিডাল ট্র্যাক্টের সংখ্যা অনেক কম, এক্সট্রা পিরামিডাল ফাইবার অনেক বেশি, কারণ ব্রেনের সব এরিয়া থেকে আসে। সেই কারণে এক্সট্রা পিরামিডালের লেশনটাই প্রিডোমিনেন্টলি ফিচার হয় স্প্যাস্টিক প্যারালাইসিস। যদি আপনি পিওর পিরামিডাল ছুরি ধরে ফাইবার ধরে একটা একটা করে কাটতেন পিরামিডালের ফাইবারগুলো, তাহলে পিওর ফ্ল্যাসিড প্যারালাইসিসই হতো। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, তাই তো? তাহলে পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে শুধুমাত্র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের পাথওয়েটা রাখবে, কীভাবে ফাইবারটা ডেকাসেট করে। 80% ফাইবারই ডেকাসেট করে অপোজিট সাইডে চলে যায়, 20% ফাইবার সেম সাইডে থাকে, ওটা লেশন ওটা কোনো ফিচার প্রডিউসও করতে পারে না। আপনাকে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের এই ছবিটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? এবং আপার মোটর লোয়ার মোটর নিউরন দিয়ে কেন এই পার্থক্যটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? চলে আসেন, আমরা নামার রাস্তাগুলো অলমোস্ট সব বলে ফেলেছি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পাথওয়েটা আঁকেও ফেলেছি। চলে আসবে এবার ওঠার রাস্তা। ওঠার জন্য দুইটা রাস্তায় আছে, ব্রেনের যে ইনফরমেশনগুলো যাবে সেটার জন্য অ্যাসেন্ডিং রাস্তা দুটো, একটা কি স্পাইনাল কর্ড লেভেল থেকে ব্রেন পর্যন্ত পৌঁছাবে দুটো রাস্তা দিয়ে, একটা ডরসাল কলাম আর একটা হচ্ছে ভেন্ট্রোল্যাটারাল কলাম। এই দুটো রাস্তা আমরা আঁকবো। ডরসাল কলাম আমার সঙ্গে সঙ্গে সবাই আঁকবেন, এই পাশাপাশি আঁকবেন, পাশাপাশি আঁকলে সুবিধা আপনি বুঝতে পারবেন।
এটা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ছিল, এটা ছিল ডরসাল কলাম। আমি ডরসাল কলামের ক্ষেত্রে এই পড়ার আগে প্রথম লাগবে কোন পাথর দিয়ে কোন কোন সেন্সরি মডালিটিস এবং কোন কোন সেন্সরি ইনফরমেশন যায়। ডরসাল কলাম দিয়ে যায় 6টা সেন্সেশন, একদম টানা মুখস্থ লাগবে আপনার। এই 6টা সেন্সেশন আমি ক্লাসে পড়াই ফেলি এবং মুখস্থ করাই ফেলি। আর এই 6টার যে কোনো একটাকে দিলেই কিন্তু যে কোনো একটার রাস্তা একই রকম, ডরসাল কলাম রাস্তা দিয়েই যাবে। ঠিক তেমনি ভেন্ট্রোল্যাটারাল দিয়ে যে সেন্সেশনগুলো যায় ওই সেন্সেশনের মধ্যে ধরেন টেম্পারেচার আছে, ওগুলোর মধ্যে পেইন পাথওয়ে আছে। তো আমাকে নতুন করে পেইন পাথওয়ে, টেম্পারেচার পাথওয়ে পড়ার দরকার আছে? আমি যদি মডালিটি সেন্সেশন মুখস্থ থাকে, আমার ঝাড়া মুখস্থ থাকে, বলতে পারবো এই পাথওয়ে, পেইনের পাথওয়ে কী, টেম্পারেচারের পাথওয়ে কী। সুতরাং খুবই ইম্পর্টেন্ট দুইটা কলাম আমি আঁকতে যাচ্ছি। আর এই পাথওয়ে দিয়ে, সবুজ কলাম দিয়ে বা ডরসাল কলাম দিয়ে কী কী যায় সেটা আপনাকে জানতে হবে। তার আগে আরেকটু কথা বলে নিই, কথা আসলে আমি যতটুকু আছে সব বলে নেওয়ার চেষ্টা করছি। ডরসাল কলাম এর অপর নাম কি? ট্র্যাক্ট অফ গল অথবা ট্র্যাক্ট অফ বুটদাক। ট্র্যাক্ট অফ গল কী জিনিস? ট্র্যাক্ট অফ গল মনে রাখবেন আপনি এভাবে দাঁড়ালে, গল টল মনে রাখবেন পায়ে, আর বুটদাক তাহলে কোন দিক দিয়ে যায়? হাত দিয়ে যায়। গল পা, আপনি যখন অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ান পাটা কি মিডিয়ালি না হাতটা মিডিয়ালি? পাটা মিডিয়ালি। সুতরাং ট্র্যাক্ট অফ গল স্পাইনাল কর্ডে ওঠার সময় মোর মিডিয়ালি থাকে, আর ট্র্যাক্ট অফ বুটদাক বা ফ্যাসিকুলাস কিউনিয়াটাস সেটা থাকে কোথায়? মোর ল্যাটারালি থাকে। এই গলের সঙ্গে গ্র্যাসিলিস মিলে গেল, বুটদাকের সঙ্গে কিউনিয়াটাস, জি ফর গল শেষ। তাহলে এই ট্র্যাক্ট অফ গলেরই অপর নাম ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস। কনফিউশনের সুযোগ নাই, ভোলারও সুযোগ নাই। যদি আপনি একটু আমার ছবিটার দিকে তাকান, আজকে অ্যানাটমিক্যাল পজিশনের দিকে তাকান, ঠিক আছে? তাহলে শেষ। এই জায়গাটাগুলোর অল্টারনেটিভ নাম আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ কি পরীক্ষায় আপনি জানেন একটা, আর এই অল্টারনেটিভ নাম দিয়ে পরীক্ষায় আসছে আরেকটা, এটা কিন্তু আপনি অ্যান্সার করতে, আমার নিজেরও ভুল হতো। আমি অল্টারনেটিভ নামগুলো ভাইয়েরা বারবার, আমি যখন ছাত্র ছিলাম বারবার বলতো, তো আমি এটা পড়তাম না, মাঝে মাঝে জেনেসিসের পরীক্ষাতে এসেই ভুল করতাম। তো পরবর্তী জেনেসিসের পরীক্ষাগুলো খুব সিরিয়াসলি নেবেন, কিন্তু অনলাইনের পরীক্ষা বলে কিন্তু আপনি যদি সিরিয়াসলি না নেন, মনে করবেন যে এটাই আপনার চূড়ান্ত রেজাল্ট। কিছু কথাবার্তা আসলে পড়ার পাশাপাশি না বললে নয়। জেনেসিসে আপনি যখন পরীক্ষাটা দিবেন, মনে করবেন যে আপনি ঠিক পার্ট 1-এর ব্যাচে বসে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে দেখবেন পরীক্ষার হলের খেলাটা ইজি, বরং এই পরীক্ষাটা যখন আপনি এই সব পরীক্ষাগুলোকে খুব চ্যালেঞ্জিং হিসেবে নেন, নিজেই নিজের কাছে চ্যালেঞ্জ দেন প্রতিটা পরীক্ষাতে, মেইন পরীক্ষা আপনার কাছে হাসতে খেলতে দিবেন। সুতরাং আমার মনে আছে যে আমি ভুল করতাম জেনেসিসের পরীক্ষাগুলোতেই, প্রায় অল্টারনেটিভ নাম পড়তাম না, দ্রুত পড়ে চলে আসতাম। আমার মনে হয় মেইন পরীক্ষাতে ভুল হয়নি, মেইন পরীক্ষা আসলে বেশিবার দেওয়ার সুযোগ হয়নি আল্লাহর রহমতে, একবারই যে কোনো প্রত্যেকটা পরীক্ষা একবারই দিয়েছি, তো আল্লাহর রহমতে আর কি। তো এটা আপনাকে জেনেসিসের পরীক্ষা যত চ্যালেঞ্জিং নেবেন, দেখবেন যে আপনার পরীক্ষা দেওয়া, মেইন পরীক্ষা দেওয়ার হারটা কমে গেছে, ঠিক আছে? জেনেসিসের পরীক্ষাটা খুবই সিরিয়াসলি নেবেন। তো ডরসাল কলাম আমি বলেছি আপনাকে যে ডরসাল কলাম থেকে সেন্সেশন যায় 6টা, একদম ঝাড়া মুখস্থ লাগবে। এবং ডরসাল কলামের অল্টারনেটিভ নামগুলো আপনাকে বলেছি, ট্র্যাক্ট অফ গল, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ট্র্যাক্ট অফ বুটদাক, হোয়াটএভার, যে নামেই ডাকেন আদর করে, বাবা, সোনা, জাদু, মানুষ তো একই। তো আলটিমেটলি ডরসাল কলাম দিয়ে 6টা সেন্সেশন এখন আপনি ঝাড়া মুখস্থ করবেন। আমি 6টা সেন্সেশন লিখে দিচ্ছি আপনাকে এখানে ব্ল্যাকবোর্ডে। আমি ক্লাসে থাকলে সবাইকে জোর জোর করে ধরি যে এটা বলেন, এটা কি, সেই সুযোগ তো নাই, কিন্তু মুখস্থ করেন। 6 সেন্সেশন দেখেন কি কি। একটা ফাইন টাচ, 2 নম্বরে লিখেন ট্যাকটাইল লোকালাইজেশন, 3 নম্বরে লেখেন ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, 4 নম্বরে লিখেন সেন্স অফ ভাইব্রেশন, মানে ভাইব্রেশন সেন্স, 5 নম্বরে লিখেন কাইনেস। এগুলো সবগুলো মানে কি বুঝেন নাকি কেতাবি ভাষা মনে হয়? ফাইন টাচ তো জানেন, সূক্ষ্ম করে আলতো করে ছোঁয়া। ট্যাকটাইল লোকালাইজেশন মানে কি? আপনার আলতো ছোঁয়া কোথায় হচ্ছে এটা আপনি ধরতে পারছেন, ওই যে বডির কোন অংশে হচ্ছে। ট্যাকটাইল ডিসক্রিমিনেশন মানে কি? কোথাও আলতো ছোঁয়া হচ্ছে, কোথাও একটু জোরে ছোঁয়া হচ্ছে, তাহলে কোন জায়গায় আলতো ছোঁয়া এবং জোরে ছোঁয়া এই দুটার পার্থক্য ধরতে পারা, ডিসক্রিমিনেশন এই কথাটা। ভাইব্রেশন সেন্স, স্বাভাবিক আপনার পকেটে ভাইব্রেশন হচ্ছে, মোবাইলে ভাইব্রেশন হচ্ছে, আপনি বুঝতে পারছেন, আপনার পাশের বন্ধুর পকেটে হচ্ছে, আপনি শব্দ শুনতে পাচ্ছেন, সে বুঝতে পারছে না, এরকম কিন্তু সিনারিও প্রায় দেখা যায়। এত মেজাজটা খারাপ হয়,
এটা ভাইব্রেশন হচ্ছে মোবাইল, তোর আমি বুঝতে পারছি, তুই নিজে বুঝতে পারছিস না, তার মানে তার ভাইব্রেশন সেন্স নষ্ট, এই ডরসাল কলাম নষ্ট। তাহলে ভাইব্রেশন। কাইনেস্থেটিক সেন্সেশন, গায়ের উপর দিয়ে পিঁপড়া হাঁটছে, কোন দিক দিয়ে হাঁটছে, ডিরেকশন, ওয়েট, ফোর্স অফ মুভমেন্ট, ঘটনাগুলো মনে করবেন, শেষ। কাইনেস্থেটিক সেন্সেশন। 6 নম্বর পয়েন্টে একটু কঠিন কেতাবি কথাবার্তা। রিফ্লেক্স যে পাথওয়ে তৈরি করে তার সেন্সরি লিম্ব, সবগুলার না, সুপারফিশিয়াল রিফ্লেক্সের সেন্সরি পাথওয়ে অফ সুপারফিশিয়াল রিফ্লেক্স, সুপারফিশিয়াল যেগুলো স্কিন মিউকাস মেমব্রেন দিয়ে যায়। 6 নম্বরটা অত লেস ইম্পর্টেন্ট। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট 5টা অবশ্যই আপনাকে ঝাড়া মুখস্থ করতে হবে। কেন? যদি আপনাকে বলে ফাইন টাচের পাথওয়ে বলো, ট্যাক্টাইল লোকালাইজেশনের পাথওয়ে বলো, সব কি ডরসাল কলাম দিয়ে পার করে দিবেন। কোনো কারণে ডরসাল কলামের একটা সমস্যা হলো, তাহলে এই সেন্সেশনগুলো নষ্ট হলো, বলে দিলেন। কতভাবে কোশ্চেন ঘুরে আসে, যদি আপনি একটা বুঝেন, কোরিলেশন নার্ভাস সিস্টেম স্পেশালি এত বেশি। আবার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি নামে একটা রোগও আছে, ক্লিনিক্যাল পার্টে পড়বেন। B12 ডেফিসিয়েন্সিতে সবচেয়ে মাইলনেটেড কলামটা এফেক্টেড হয়, ডরসাল কলাম সবচেয়ে মাইলনেটেড, হাইলি মাইলনেটেড। আর সবচেয়ে মাইলনেশন বেশি ওই যে বলেছিলাম মিলাই দিব, কন্ডাকশন ভ্যালোসিটি এবং ডায়ামিটারের উপর ভিত্তি করে নার্ভ ফাইবারের ক্লাসিফিকেশন করছিলেন না? সবচেয়ে বেশি মাইলনেটেড এবং সবচেয়ে বেশি কন্ডাকশন ভ্যালোসিটি কোন নার্ভ ফাইবারের বলেন তো? সকের উপরে যাচ্ছিল এ আলফা, ঠিক আছে, মনে আছে, ধরতে পারছেন? তাহলে এ আলফা ফাইবার কোন কলামে বেশি থাকে? ডরসাল কলামে থাকে, স্বাভাবিক। প্রত্যেকটা পড়া কোরিলেটেড। সবচেয়ে বেশি মাইলনেটেড ডরসাল কলাম, আবার সবচেয়ে বেশি মাইলনেটেড আজকে সকালের ক্লাসে বলেছি এ আলফা। তাহলে এ আলফা বেশি থাকে কোথায়? ডরসাল কলাম। এ আলফা দিয়ে কোন সেন্সেশন? প্রোপ্রায়োসেপশন যায় না? দেখেন মিল আছে না? প্রোপ্রায়োসেপশনও কিন্তু আছে এর মধ্যে, একটা সেন্সেশন আছে দেখেন, প্রোপ্রায়োসেপশন কথাটা এখানে নাই, কিন্তু প্রোপ্রায়োসেপশন মানে কি? জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, এগুলো কমপ্লেক্স একটা সেন্সেশন, সেটাকে আমরা 6 নম্বরে লিখবো, যেটা ইম্পর্টেন্ট, প্রোপ্রায়োসেপশন। দেখেন আমি কিন্তু 6 নম্বরটা ফাঁকা রাখছি, যে স্পেশালি এটার জন্য। প্রোপ্রায়োসেপশন লেখা বোঝা না গেলেও সমস্যা নাই, আপনার অনলাইনে আপনি লাস্ট পয়েন্টটা লিখেন প্রোপ্রায়োসেপশন মানে পজিশন সেন্স, এইটাও ডরসাল কলাম দিয়ে যায়। তো সুতরাং ভিটামিন B12 এর কাজ যদি মাইলিনেশন হয়, সে যদি মাইলিনেটেড, সবচেয়ে বেশি মাইলিনেটেড কলামকে অ্যাফেক্ট করে, তাহলে ডরসাল কলামকে অ্যাফেক্ট করবে, ডরসাল কলাম দিয়ে এই সেন্সেশনগুলো নষ্ট হবে। এবং কোন কোন ফাইবারগুলো, নার্ভ ফাইবারগুলো নষ্ট হবে? নার্ভের ফাইবারের ক্লাসিফিকেশনে এ আলফা, কারণ এ আলফা সবচেয়ে মাইলিনেটেড ফাইবার। এবার আমি পাথওয়েটা পড়বো, এত কথা মোদ্দা কথা সব ভুলে যান। যদি মনে রাখতে পারেন কেতাবির পাশাপাশি, তাহলে আপনি সুবিধা পাবেন, কিন্তু এটা এই রাস্তাটা, ছবিটা মনের মধ্যে গেঁথে নেন। সেন্সরি একটা ইনফরমেশন একটা নার্ভ ফাইবার দিয়ে আসলো, ছবির লেভেলিং কি করার দরকার আছে না? ছবি কথা বলছে, আমার ছবি সাধারণত কথা বলে না, আমার ছবি ঘাস ফড়িংয়ের মতো লাফায়, দেখতে অনেকটা ঘাস ফড়িংয়ের মতো, কিন্তু আপনি ভুল করবেন না, এটা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের হেমি সেকশনে এটা কি? পস্টেরিয়র কলাম, এটা অ্যান্টেরিয়র হর্ন, এটা অ্যান্টেরিয়র হর্ন, এটা পস্টেরিয়র হর্ন। এই যে গোল ভদ্রলোকের মতো একটা স্ট্রাকচার, এটা কে কে ধরতে পারছেন? সবাই ধরতে পারছেন তাই না? আমার ধারণা যারা নিউরোঅ্যানাটমি ক্লাস, ডরসাল রুট গ্যাংলিয়া। যে কোনো সেন্সরি ইনফরমেশন স্পাইনাল কর্ডে ঢোকার সময় কাকে লাল সালাম দেয়? যে কোনো সেন্সরি, অ্যানি সেন্সেশন, ডরসাল রুট গ্যাংলিয়া। এই ভদ্রলোককে না সালাম না দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই স্পাইনাল কর্ডে। তো ডরসাল রুট গ্যাংলিয়াতে প্রথমে সিনাপস করলো, করে সেন্সরি ইনফরমেশন, তারপর কোথায় গেল? পস্টেরিয়র হর্নে গেল। পস্টেরিয়র হর্ন সেল থেকে আবার সিনাপস শেষে সোজা সেম সাইড দিয়ে উঠে গিয়ে মিডুলা অবলাঙ্গাটার লোয়ার বর্ডারে নিউক্লিয়াস গ্রাসিলিস বা নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস থাকে দুইটা ডরসাল কলামের জন্য, সেখানে সিনাপস করে অপোজিট সাইড দিয়ে ক্রস করলো, ডেকাসেট করে অপোজিট সাইডে চলে গেল, এবং থ্যালামাসে গিয়ে আবার সে করে আলটিমেটলি সেরেব্রাল কর্টেক্সে সেন্সরি শেষ হলো। এই যে সেন্সরি ব্রেনের কোন পার্টে গিয়ে শেষ হয়? আজকের প্রথম ক্লাসের ছিল, বলেন কোনটা? প্যারাইটাল, তাই না? প্যারাইটালগুলো সমস্ত সেন্সরি ইনফরমেশন, ফ্রন্টাল, মোটর। এটা কিন্তু আমি ক্লাসে বলেছিলাম যে মোটর ইনফরমেশনটা যাবে আলটিমেটলি কার মাধ্যমে? মোটরটা যাবে আসবে ফ্রন্টাল থেকে, এবং এটা আসবে প্যারাইটাল থেকে। দেখেন প্রত্যেকটা পড়া কোরিলেটেড। ডরসাল রুট গ্যাংলিয়াতে সব সেন্সরি ইনফরমেশনগুলোর ফার্স্ট অর্ডার নিউরন শেষ হয়ে যায়, তাহলে সেকেন্ড অর্ডার নিউরন এটার ক্ষেত্রে কোথায় থেকে শুরু হচ্ছে? পস্টেরিয়র কলাম, পস্টেরিয়র হর্ন সেল, পস্টেরিয়র হর্ন কলাম অফ দ্য স্পাইনাল কর্ড, তাই না? পস্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড এখানে এসে এখান থেকে ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন শুরু,
সেকেন্ড অর্ডার নিউরন যে আলটিমেটলি কোথায় শেষ হচ্ছে, সেম সাইড দিয়ে পস্টিরিয়র জায়গাতে যখন আসে তখন এই স্পাইনাল কর্ডে ঢোকার সময় ডরসাল কলামে কিন্তু আপনার সিনাপস করে না। ফার্স্ট অর্ডার নিউরন কি এখান থেকে শুরু হয়ে সেকেন্ড অর্ডার নিউরন ফার্স্ট অর্ডার সিনাপস করলো কোথায়, এখানে, আর সেকেন্ড অর্ডার শুরু হয়ে এ কিন্তু শেষ এখানে। ডরসাল কলাম এই যে ভেন্ট্রাল যে হর্ন, স্পাইনাল কর্ডের যে ভেন্ট্রাল হর্ন, এটা কিন্তু মোটর, আর পস্টেরিয়র যে হর্ন সেখানে কিন্তু সিনাপস করে না। সেখানে সিনাপস না করে সে সরাসরি সেম সাইড দিয়ে উঠে গিয়ে সরাসরি মেডুলার লোয়ার বর্ডারে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস গ্রাসিলিস বা নিউক্লিয়াস কিউনিয়াটাস, সেখানে সিনাপস করে তারপর অপোজিট সাইডে ক্রস করে গিয়ে থ্যালামাসের আলটিমেটলি থ্যালামাস থেকে পরবর্তীতে চলে যায়। তো এখানে যেমন ব্রেনে স্পাইনাল কর্ডে যেমন একজনকে লাল সালাম দিতে হয়, সেটা ডরসাল রুট গ্যাংলিয়া, ব্রেনের মধ্যেও কিন্তু লাল সালাম নেওয়ার একজন লোক আছে, যে সমস্ত সেন্সর ইনফরমেশনগুলো তাকে লাল সালাম দিয়ে যেতে হয়, সেকে থ্যালামাস। তো থ্যালামাসে আলটিমেটলি শেষ হবে। তো আমাদের কনসার্ন আমরা ওইটুকু সব ভুলে যাই, আমরা শুধু এইটুকু মনে রাখি ডরসাল রুট গ্যাংলিয়া থেকে ফার্স্ট অর্ডার নিউরন শুরু হয়ে সেকেন্ড অর্ডার নিউরন শেষ হয় কোথায়, সেকেন্ড অর্ডার নিউরন শেষ হয় মেডুলার লোয়ার বর্ডারে। আপ টু মেডুলার লোয়ার পোর্শন পর্যন্ত এই ডরসাল কলামটা স্পাইনাল কর্ডেই থাকে এবং সেম সাইডে থাকে, স্পাইনাল কর্ডের সেম সাইডে। তারপর কিন্তু দেখেন অপোজিট সাইড হয়ে গেল। এই পাথরটুক এটুক ভোলা যাবে না, সব কথা ভুলে যান যে আপ টু মেডুলা এটা সেম সাইডে, মেডুলার পরবর্তী থেকে অপোজিট সাইডে ডরসাল কলাম শেষ, ডরসাল কলাম দিয়ে পাস হওয়ার সেন্সেশন শেষ। এখন যদি আপনাকে বলে প্রোপ্রাইসেপশনের পাথওয়ে বলো, ফাইন টাচের পাথওয়ে বলো, আপনি শুধু এই ছবিটা দেখা যায়, সবুজ ছবি। আজকের সবুজ সংকেত খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আঁকলে ভালো হতো, কিন্তু সুযোগ জায়গার অভাবে আমি ছোট করে আঁকবো। লাল কলাম, ভেন্ট্রোল্যাটারাল কলামটা আঁকি। এটা অ্যান্টেরিয়র ল্যাটারাল কলাম। দেখেন ব্ল্যাকবোর্ডে ভেন্ট্রোল্যাটারাল কলামটা আঁকছি, এঁকেছি সেন্সেশন সবাইকে, সমস্ত সেন্সেশন কাকে লাল সালাম দিতে হয়, ডরসাল রুট গ্যাংলিয়াকে। ডরসাল রুট গ্যাংলিয়াকে লাল সালাম দিয়ে সে স্পাইনাল কর্ডে ভেন্ট্রাল ডরসাল চলে গেছে কোথায়, স্পাইনাল কর্ডের ভেন্ট্রাল হর্নে না ডরসাল হর্নে, ডরসাল হর্নে চলে গেছে। তো ডরসাল মানে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন এবং ডরসাল হর্ন, ডরসাল দিকে চলে গেছে। তো সেখান থেকে সিনাপস করছে, করে ডেকাসেট করে অপোজিট সাইডে চলে গেছে। দেখেন ফাইবারটা এখানে এসে একদম ক্রস করে স্পাইনাল কর্ড লেভেলেই ক্রস করে অপোজিট সাইডে চলে গেছে, গিয়ে মেডুলা টেডুলাতে আর কোথাও দাঁড়ায়নি, সরাসরি থ্যালামাসে চলে গেছে, থ্যালামাস থেকে পরবর্তীতে চলে গেছে ব্রেনের কর্টেক্সে, তাই না? তার মানে এটা কিন্তু স্পাইনাল কর্ড লেভেলেই ক্রস করে গেল। একটা ফাইবার উঠলো ভেন্ট্রোল্যাটারাল কলামের ক্ষেত্রে, করে স্পাইনাল কর্ডের আগে সিনাপস করলো, তাহলে ফার্স্ট অর্ডার নিউরন এখানে শেষ হয়ে গেল, এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন সিনাপস করলো কী করে, ডরসাল হর্নে, এখান থেকে শুরু হলো থার্ড অর্ডার নিউরন আলটিমেটলি কোথায়, সেম সাইড দিয়েই না অপোজিট সাইড দিয়ে, সেম থার্ড অর্ডার নিউরন আর কোথাও দাঁড়ায়নি, একবার তো স্পাইনাল কর্ড লেভেলে ক্রস করছে, তারপর কোথাও না দাঁড়িয়ে সরাসরি থ্যালামাস হয়ে ব্রেনে চলে গেছে। এইটা হচ্ছে অ্যান্টেরিয়র কলাম। এখন এই যে একটা পাথওয়ে এই রাস্তা দিয়ে কারা যায়, আমি কেনই বা লাল এঁকেছি,
এখানে আমি লাল কলমটা ব্যবহার করেছি, দেখেন কেন, কারণ এই রাস্তা দিয়ে যায় ব্যথা, টেম্পারেচার, তাপমাত্রা, টেকলিং, সেক্সুয়াল সেন্সেশন, তারপরে প্রেশার, কুট্টা, যত সব সেন্সেশন, এলেভেলে সেন্সেশন, ব্যথা, বেদনা, কষ্ট, আবার সুখও আছে, সেক্সুয়াল সেন্সেশন যেমন টিকলিং। তো এই সেন্সেশনগুলো আলটিমেটলি যায় কোথা দিয়ে? লাল দিয়ে, রেড দিয়ে। তো এই সেন্সেশনগুলো আপনার মনে রাখা সোজা। পাথওয়েটা আপনি যদি সব বলে যান, ছবিটা একটু খেয়াল রাখেন। তো এই ছবিটা আলটিমেটলি সেম স্পাইনাল কর্ড লেভেলের সেগমেন্টটা ক্রস করে অপোজিট সাইডে চলে যায়। তো এই পাথওয়েটা আমার মনে হয় যে কারো আর ঝামেলা হওয়ার কথা না, আর পাথওয়ে দিয়ে সেন্সেশন যায় সেগুলো আপনার ঝামেলার কথা না। তো একটু আমার সঙ্গে কোরিলেট করে সুরে সুর মিলিয়ে বলেন তো, যে ডরসাল কলামটা ধরে নেন আমি যে আঁকছিলাম, ডরসাল কলামে যখন একটা ফাইবার স্পাইনাল কর্ডের আমি একটু সেকশন করে দিই, দেখেন সবাই দেখেন কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, পিরামিডাল ট্র্যাক্ট, এখান থেকে কোনো একটা সেম সেগমেন্টে এখান থেকে আমি কোনো কারণে সেকশন করে দিলাম, রাইট? হ্যাঁ, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আমি রাইট সাইডে একটা সেকশন দিলাম। ইন কেস অফ অ্যান্টেরোল্যাটারাল স্পাইনাল কলাম সেক্ষেত্রে আমি রাইট সাইডে একটা সেকশন দিলাম। আর ডরসাল কলামের ক্ষেত্রেও সবুজ কলাম, ডরসাল কলামের ক্ষেত্রে কী হয়েছিল মনে আছে? একটু জাস্ট কোরিলেট করেন। পরের অংশ তো আপনাদের অনেকের মনে আছে, কিন্তু ছবিটা আসলে এক জায়গায় অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না, তো যে কারণে আমি কিছুটা এইটার সহায়তা নিচ্ছি। দেখেন এই গেল। এখানে কি এইটা পরে ডেকাসেট করছিল, তাই না? এখানে আমি রাইট সাইডে এটা কেটে দিলাম। রাইট সাইডে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে যেখানে কাটছি তার বিলো দ্য লেভেল খেয়াল করেন, এই যে হায়ার সেন্টারের কমান্ড অ্যান্টেরিয়র হর্ন সেল এখানে কি আসতে পারছে? যদি রাইট সাইডে আপনি সেম সাইডে ক্রস করি, আসতে পারছে? তাহলে ক্রস করলে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা যদি ক্রস করি, তাহলে এখানকার যে লেশন, সেই লেশনটা আপনার আপার মোটর নিউরনের ফিচার হবে না লোয়ার মোটর নিউরনের ফিচার হবে? অবশ্যই এটা আপার মোটর নিউরন, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। কিন্তু লোয়ার মোটর নিউরনের জন্য কি অ্যান্টেরিয়র হর্ন সেল এই এবং তার পরবর্তী অংশ কি এফেক্ট হয়েছে? হয়নি। তাহলে আপার মোটর নিউরনের লেশনের ফিচার প্রডিউস হবে। এখানে কি সেম সাইড? ফাইবার কিন্তু ডেকাসেট করছে, সেম সাইড না অপোজিট সাইড? অনেকেই বলবেন যে অপোজিট সাইড, কিন্তু অপোজিট সাইড না, এটা তো ব্রেন লেভেল থেকে অলরেডি ক্রস করে স্পাইনাল কর্ড লেভেলে চলেই আসছে, তাই না? তাহলে স্পাইনাল কর্ড লেভেলে যখন অলরেডি চলে আসছে, তখন আমি তো কাটছিও আবার স্পাইনাল কর্ড লেভেলেই, সুতরাং এটা লেশন প্রডিউস সেম সাইডে, এটা ভুল করা যাবে না। বিলো দ্য লেভেলে সেম সাইডে আপার মোটর নিউরন লেশনের ফিচার, কথাটা খেয়াল রাখতে হবে। আপনারা নিজেরাই ছবি এঁকে দেখেন। ডরসাল কলামের ক্ষেত্রে আমি সেম সাইডে যখন কাটতেছি, তখন ফাইবারটা দেখেন ডেকাসেট করছে তো ব্রেনের পরে যায়, ভাই ব্রেনের পরে আমার হিসাব না, আমার হিসাবে আমি স্পাইনাল কর্ড লেভেল, স্পাইনাল কর্ডে যেখানে কাটতেছি সেই সাইডের কী হচ্ছে, সেই সাইডেই এফেক্ট হচ্ছে, সেই সাইডে এই সেন্সরি কলামগুলো এসে কি আর ব্রেনে যেতে পারতেছে? সুতরাং এই কলামের এই সেম সাইডের লেশনগুলো পুরাই যাবে গা। কিন্তু অপোজিট সাইডের ফাইবার কি এখানে নষ্ট হওয়ার সুযোগ আছে? সেম সাইডে ইউনিল্যাটারাল সাইডে সুযোগ নেই। এখন ভেন্ট্রোল্যাটারাল কলামের ক্ষেত্রে কি হবে? আমি যখন সেম সাইডে কাটবো, মানে রাইট সাইডে আমি যখন কোনো কারণে ক্রস দিলাম, কোপ দিছি, সেম স্পাইনাল কর্ড অর্ধেক কেটে ফেলাইছি, স্পাইনাল কর্ড অর্ধেক কেটে ফেলছি, এখন কোনো ফাইবারে কি আর এফেক্টেড হচ্ছে না, তাহলে কি কোনো কিছুই হবে না। কিন্তু এটা কি সবাই অনেকেই ধরতে পারছেন যে আলটিমেটলি এদিক থেকেও তো একইভাবে উঠতেছে ফাইবার, তাই না? এদিক থেকেও তো ফাইবার দুই সাইড না, এদিক থেকে ফাইবার আসলে আলটিমেটলি উঠতেছে না, সেই ফাইবারটা কি রাইট সাইডের ক্ষেত্রে ক্রস হবে না? তাহলে অপোজিট সাইডের কী হবে? অপোজিট সাইডের যে অ্যান্টেরোল্যাটারাল সেন্সেশনগুলো আছে, ভেন্ট্রোল্যাটারাল কলাম দিয়ে যে সেন্সেশনগুলো যায়, ক্রুড টাচ, প্রেশার, পেইন, টেম্পারেচার, টিকলিং, সেক্সুয়াল যে সেন্সেশনগুলো যায়, সেগুলো কি অপোজিট সাইডের কি ড্যামেজ হয়ে যাবে না পুরোপুরি বিলো দ্য লেভেলে, তাই না? তো বিলো দ্য লেভেলে অপোজিট সাইডের এই ফাইবারগুলো পুরো ড্যামেজ, কিন্তু সেম সাইডের ফাইবার তো স্পাইনাল কর্ড লেভেলেই ক্রস করে সে বেঁচে গেছে বাবা, তো সেম সাইডে কি কোনো কিছু হবে? কিচ্ছু হবে না, সেম সাইডের কিছুই হবে না। তো এই যে ক্রস একটা হেমিসেকশনের ফলে পাথওয়ে যদি আপনার চেনা থাকে, সুন্দরভাবে আপনি অ্যান্সার করতে পারবেন বিলো দ্য লেভেলে। আর বিলো দ্য লেভেল যেটা, সেটাই আমাদের কনসার্ন। এর কারণ কি? পরীক্ষায় আসে বিলো দ্য লেভেল, কারণ এটাকে স্পেশাল আদর করে একটা নামে ডাকা হয়, এক ভদ্রলোকের নামে ডাকা হয়, তার নাম হচ্ছে ব্রাউন সিকোয়ার্ড। তো ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমে যেখানে সেকশন, তার বিলো দ্য লেভেলে যে ফিচারগুলো প্রডিউস হয় সেগুলোকে আমরা কি বলি? ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। এবং সেই ফিচারগুলো, স্পেসিফিক যে ফিচারগুলো, সেই ফিচারগুলো ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমের সেম ছবি থেকে কোরিলেট করে আপনারা বলে দেবেন, অ্যান্সার করবেন। সেম বিলো দ্য লেভেলে কী হয় সেম সাইডে, অপোজিট সাইডে। আমার ধারণা আজকের ক্লাস যারা করছেন
অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক অ্যাটলিস্ট বুঝতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, না হলে রিওয়াইন্ড করে বারবার দেখবেন, এই ক্লাসের কথার মধ্যেই সবগুলো আছে। এবং সেম এই বিলো দ্য লেভেলে, সেকশনের বিলো দ্য লেভেলে কী কী ফিচার প্রডিউসড হয় সেগুলো আছে। আমি এখন আপনাকে পাথওয়ে রিলেটেড যেগুলো কথা বলেছি সবগুলোই স্বর্ণ, কারণ প্রত্যেকটা কথাই পরীক্ষাতে আসে, এর বাইরে আসে না। সুতরাং আপনি একবার দাগায়ও নেন কোথা থেকে পড়বেন। চলে আসেন পেজ নম্বর 51, 51 পেজ, 51 পেজে চলে আসবেন সবাই। 51 পেজের উপরে দেখেন ব্রাউন সিকোয়ার্ড, চেঞ্জেস বিলো দ্য লেভেল অফ দ্য সেকশন, সেটা হচ্ছে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। স্পাইনাল হেমিসেকশনের ক্ষেত্রে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমের ক্ষেত্রে এটা কিন্তু আপনার পরীক্ষায় আসে। আমি যে কথাগুলো বলেছি, পাথওয়েগুলো কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ভেন্ট্রোল্যাটারাল এবং ডর্সাল কলাম দেখিয়েছি, এবং সেকশন ওয়াইজ যে ফিচারগুলো আপনাকে বলেছি পরীক্ষার হলে এই কথাগুলো ইম্পর্টেন্ট। সুতরাং 51 পৃষ্ঠার এটা আপনাদের সবার জন্য ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমটা খুব ইম্পর্টেন্ট, দাগাবেন। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমের জন্য কিছু কজ দেওয়া আছে, সেই কজগুলো দাগাবেন। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমের নিচেই দেখবেন কজেস অফ ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম দেওয়া আছে, 4-5টা কজের কথা বলা আছে, কম্প্রেশন, মাল্টিপল স্ক্লেরোসিস, মাইলাইটিস, ট্রমা, রেডিয়েশন মাইলোপ্যাথি। সেই সঙ্গে ডেভিডসনের একটা জিনিস এরা এখানে তুলে রেখেছে। আপনারা যারা ডেভিডসন পড়েন তারা ডেভিডসনের পেজ নাম্বারটা 1100 সামথিং আপনি, বাট ওখানে দেখবেন যে পরপর এই হেমি সেকশনের লেভেল, স্পাইনাল কর্ড লেভেল অনুযায়ী যেই লেভেলগুলো দেওয়া আছে এবং ফিচারগুলো দেওয়া আছে, এটা সম্ভবত 1136 মনে হয়, একটু দেখে নিন। ওই সেকশন অনুযায়ী সাইট অফ লেশন এবং ফিচার অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন দেওয়া আছে। ওই কথাগুলো আমরা এখানে কিছুটা দেওয়ার চেষ্টা করেছি। লেশন অ্যাভাব C5, লেশন C5, C8 অ্যান্ড T1-এ কী হয়, মিলাই নেবেন। প্রত্যেকটা কথা কোরিলেট করবেন, আপনি যখন মিলাবেন তখন দেখবেন যে একই রকম লাগছে এবং সহজ লাগছে। তো আপনার সবাই মিলাবেন, দেখবেন যে একই রকম। তো এটাও মিলাই নেবেন ইন কেস অফ স্পাইনাল হেমিসেকশন, রাইট। আপার মোটর নিউরন পরবর্তী 52 পৃষ্ঠায় আছে। আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশন সবাই সব জানেন, কোনো কিছু বাধার কথা না, এটা সবাই জানেন, পড়ে নেবেন, এখানে খুব ইম্পর্টেন্ট। চলে আসেন 53 পৃষ্ঠা। দেখেন আমাদের যখন আমি বলেছিলাম যে আমি এই পাথওয়েগুলোর দিকে খেয়াল করেন, সব পড়া হয়ে যাবে। এখানে পেইন, স্লো পেইন, ফাস্ট পেইনের মধ্যে হালকা কিছু পার্থক্য, খালি ফাইবার ক্যারিং পাথওয়েটা একটু আলাদা। শার্প পেইন এবং ডিফিউজ পেইন আজকে মনে ছিল যে ক্লাসে A ডেল্টা এবং C ফাইবার পড়ানোর সময় আমি বলেছিলাম। তো স্লো পেইনের ক্ষেত্রে স্লো পেইন ক্যারিড বাই C ফাইবার এবং ফাস্ট পেইন ক্যারিড বাই A ডেল্টা ফাইবার। তা বাদে পেইন পাথওয়ে কোনটা দিয়ে যায়, লাল পাথওয়ে দিয়ে যায়, লাল রাস্তা দিয়ে যায়, লাল রাস্তা দিয়ে চালাই দেবেন, পেইন পাথওয়ে শেষ, পেইন পাথওয়ে পড়া শেষ, সব শেষ। এখান থেকে পড়তে হবে একটু মাসল টোন। মাসলের কিন্তু একটা টোন মেনটেন থাকে, তাই না? মাসল পুরোপুরি ফ্ল্যাসিড অবস্থাও থাকে না, আবার খুব কন্ট্রাক্টেড হয়েও থাকে না, একটা নির্দিষ্ট টোন মেনটেন করা হয়। পার্শিয়ালি সেটা কি ফ্ল্যাসিড না পার্শিয়ালি সেটা কন্ট্রাক্টেড, পার্শিয়াল কন্ট্রাকশন। এটার জন্য রেসপন্সিবল যদি আপনাকে সিঙ্গেল বেস্টের পরীক্ষায় দেওয়া হয়, যারা FCPS ব্যাচে আছেন, কোনটার জন্য মেইনলি রেসপন্সিবল মাসল টোন, টনিক ডিসচার্জ অফ এ গামা মোটর নিউরন, এ গামা মোটর টনিক্যালি ডিসচার্জ করে। তারপর একটা কমপ্লেক্স প্রসিডিউর হয়, টনিক ডিসচার্জ যখন এ গামা হয় সে পার্শিয়ালি একটু কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করলে ইম্পালসটা পৌঁছাবে 1A 2 এর মাধ্যমে, গিয়ে আলটিমেটলি ডিফারেন্ট এক্সট্রা ফিউজাল ফাইবারকেও আলটিমেটলি স্টিমুলেট করবে, আলটিমেটলি একটা কন্ট্রাকশন। কিন্তু মেইন রেসপন্সিবল যারা সিঙ্গেল বেস্টের জন্য তাদের শুরু হচ্ছে কোনটা দিয়ে, এ গামা টনিক ডিসচার্জ দিয়ে শুরু হচ্ছে। এটা হচ্ছে মাসল টোনের ইম্পর্টেন্স। আর এটার কাজ কি, যে কোনো কাজ করতে গেলে একটা স্কিলফুল কাজ করতে যাচ্ছেন, একটা ইফিসিয়েন্ট উইল মুভমেন্ট করতে যাচ্ছেন, যে কোনো একটা বায়াস, একটা রিফ্লেক্স অ্যাকশন করতে যাচ্ছেন, একটা পোস্টার আমি দাঁড়িয়ে আছি সেটা করতে যাচ্ছেন, সব কিছুর জন্য কী দরকার, মাসল টোন দরকার। মাসল টোন কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে, খুব বেশি হয়ে যায়, কিছু কমে যায়। 56 পেজে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো হাইপোটোনিয়া এবং হাইপারটোনিয়া আব্দুল স্যারের শর্ট কেস থেকে এবং স্নেলের পাশ কিছু নিয়ে এই কটা দেওয়া আছে। এই হাইপোটোনিয়া হাইপারটোনিয়ার কজটা পড়বেন, ইম্পর্টেন্স অফ মাসল টোনটা পড়ে নেবেন। আমার ধারণা এখান থেকে কোশ্চেন কম হয়, কিন্তু হাইপোটোনিয়া হাইপারটোনিয়া থেকে কোশ্চেন প্রায়ই হয়, এটা পড়বেন সবাই, কারণ এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার আপনি 56-এর যে ক্লাস নোট আছে, 56-এর ক্লাস নোটস এখানে লেখেন 5টা ফাংশন পড়বেন। 5টা ফাংশন আমি বলে দিই। সেরেবেলামের ফাংশন, সেরেবেলামের লেশন ফিচার, ব্যাজাল গ্যাংলিয়ার ফাংশন, লেশন ফিচার, এক্সট্রা পিরামিডালের ফাংশন, লেশন ফিচার, তারপর রেটিকুলার ফরমেশনের ফাংশন, লেশন এবং ফিচার, হাইপোথ্যালামাসের ফাংশন পড়তে হবে, লিম্বিক সিস্টেমের ফাংশন পড়তে হবে। 5টার জায়গায় একটু বেশি বলে ফেলেছি, সবগুলো আমি আলোচনাও করছি। সেরেবেলামের ফাংশন পড়ার আগে প্রথম মনে রাখবেন, সেরেবেলামের সবাই লেশন ফিচারটা বেশি লাগে, তাই না? সেরেবেলামের লেশন হলে কী ফিচার হয় সবাই জানি আমরা। এই ছবি কিন্তু মুছে দিলাম, খুবই ভাইটাল টপিকস ছিল।
সেরেবেলামের ফাংশন পড়ার আগে আমি বলি সেরেবেলামের লেশনের ফিচারটা আপনারা সবাই আগে জানেন, সেটা কি? লেশনের ফিচারটা ড্যাশিং, DASHING, ড্যাশিং। সেরেবেলামের লেশনের ফিচার হলে D ফর ডিসডায়াডাকোকাইনেশিয়া, A ফর অ্যাটেক্সিয়া, S ফর স্ক্যানিং স্পিচ বা স্পিচ অ্যাবনর্মালিটি, H ফর হাইপোটোনিয়া, I ফর ইন্টেনশন টেমর, N ফর নিস্ট্যাগমাস, G ফর গেইট অ্যাবনর্মালিটি হয়। যদি এই সমস্যা হয়, সবাই জানেন ড্যাশিংটা আসলে সবাই জানেন তো, কমন। তার D ফর আমি সবগুলো লিখে দিই, অনেকের কাছে এটা আছে, ডিসডায়াডোকোকাইনেশিয়া, ডিসমেট্রিয়া, D ফর ডিসমেট্রিয়াও লিখে রাখেন, ডিসমেট্রিয়া। A ফর অ্যাটেক্সিয়া, S ফর স্পিচ ডিসঅর্ডার, সেটা স্ক্যানিং স্পিচ বলতে পারেন, স্ক্যানিং স্পিচ। I ফর ইন্টেনশন ট্রেমর, N ফর নিস্ট্যাগমাস, G ফর গেইট অ্যাবনর্মালিটি। যদি এগুলো ফাংশন হয়, এগুলো যদি তার লেশনের ফিচার হয়, ফাংশনগুলো কোরিলেট করে পড়তে আপনার জন্য আমার মনে হয় খুব বেশি সমস্যা হওয়ার কথা না এই লেভেলে। সুতরাং এই একটা জিনিস আমি বলে দিলাম, দ্রুত শেষ করতে হবে আমাদের 5টা ফাংশন, অলরেডি অনেক সময় নিয়ে ফেলেছি। তো 5টা ফাংশনের মধ্যে আরেকটা চলে আসছে সেরেবেলাম বললাম, এবার বলি আমরা রেটিকুলার ফর্মেশন। নেক্সট ইম্পর্টেন্ট রেটিকুলার ফর্মেশন। রেটিকুলার ফাংশনের ক্ষেত্রে আমরা কি বলবো? রেটিকুলার ফাংশনের কাজ কি? বেজ, মনে রাখবেন রেটিকুলার ফর্মেশনের সূত্র হচ্ছে বেজ। রেটিকুলার ফর্মেশনের বেজের বি দিয়ে কি? বায়োলজিক্যাল ক্লক, এ দিয়ে কি? অটোনমিক নার্ভাস সিস্টেমের মুভমেন্ট, এস দিয়ে কি? স্কেলিটাল মাসল টোন, এবং এস ফর সোমাটিক এবং অটোনমিক ভিসেরাল সেন্সেশন, আর ই ফর এন্ডোক্রাইন কন্ট্রোল। বেজ এসি, এই ফাংশনটা রেটিকুলার ফর্মেশনের ফাংশন। রেটিকুলার ফর্মেশন এর কাজ, রেটিকুলার ফর্মেশন এর কাজ, রেটিকুলার ফর্মেশনের কাজ বেজ এসি। বি ফর কি? বায়োলজিক্যাল ক্লক, এ ফর অটোনমিক অ্যাসোসিয়েটেড ফাংশন জাস, অটোনমিক নার্ভাস সিস্টেমের কন্ট্রোল, এস ফর স্কেলিটাল, দুইটা এস ফর 2, একটা স্কেলিটাল এবং আপনার হচ্ছে মাসল টোন এবং রিফ্লেক্স অ্যাক্টিভিটি, আর এস ফর সোমাটিক এবং অটোনমিক ভিসেরাল সেন্সেশন, ই ফর এন্ডোক্রাইন, এ ফর অ্যারাউজাল, আর সি ফর কনশাসনেস। এটা হচ্ছে রেটিকুলার ফর্মেশনের কাজ, বেজ এসি। ঠিক আছে, সবাই ক্লিয়ার? চলে আসেন, এই 5টা ফাংশনের মধ্যে একটা ফাংশন কিন্তু একটা কোশ্চেন কিন্তু কমন পাবেন, 5টা ফাংশন এবং তার ডেফিসিয়েন্ট ফিচার পড়লে। চলে আসেন এবার কিসে? বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়ার ফাংশন, বেসাল গ্যাংলিয়ার লেশনের ফিচারগুলো আপনি বলেন তো কী হবে? সব পার্কিনসন ডিজিজ রিলেটেড ফিচারগুলো পড়বেন, তাহলে বেসাল গ্যাংলিয়ার পার্কিনসন ডিজিজ যখন মাথার পাশাপাশি ভাসাবেন বেসাল গ্যাংলিয়া চলে আসবে। তাহলে হ্যাঁ, তাহলে বেসাল গ্যাংলিয়া লেশন এবং পার্কিনসন ডিজিজ কাছাকাছি, আপনি ফাংশন এবং ফিচার পড়তে পারবেন সোজা। লিম্বিক সিস্টেমের ক্ষেত্রে কী পড়বেন? লিম্বিক সিস্টেমের ফাংশন ফিয়ার, তাই না? এ ফিয়ার, একটা হচ্ছে কি? এফ দিয়ে কি? ফুড, ই দিয়ে ইমোশন, তাই না? এ দিয়ে কি? অ্যাঙ্গার, আর দিয়ে যা আছে আপনার আছে, আর দিয়ে কি আছে? আর দিয়ে কিছু কন্ট্রোল, এই তাহলে ফেয়ার সূত্র, এস ফর সোমাটিক সেন্সেশনের। তাহলে রেটিকুলার ফর্মেশনের পাশাপাশি আপনার কী কী চলে আসলো? লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেমের কাজ এটা ফেয়ার সূত্র দিয়ে দেখবেন যে ইসে দেওয়া আছে, তাই না? চলে আসলো আমরা হাইপোথ্যালামাস। সেরেবেলাম পড়লাম, রেটিকুলার ফর্মেশন পড়লাম, তারপর বেসাল গ্যাংলিয়া দেখলাম, একটু লিম্বিক সিস্টেমের দেখলাম। এগুলো সব মূলত নিউরো অ্যানাটমির পড়া, তার পাশাপাশি এখান থেকে একটু দেখে নেবেন, দুইটা জায়গায় পড়বেন। হাইপোথ্যালামাসের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ফাংশন, এটা আমি আপনাকে কিছু গল্প বলি, কিছু গল্পের পাশাপাশি আপনি মনে রাখেন, তাহলে মনে রাখতে আপনার সুবিধা হবে। আগে আপনি হাইপোথ্যালামাসের নিউক্লিয়াসের মধ্যে সবাই জানেন, বা আমরা স্টুডেন্ট লেভেলে শিখে আসছি এডিএইচ এবং অক্সিটোসিন, তাই না? পস্টেরিয়র পিটুইটারি দুইটা নিউক্লিয়াস, হাইপোথ্যালামিক যেটা কানেকশন পস্টেরিয়র পিটুইটারির সঙ্গে থাকে, মেইনলি পস্টেরিয়র পিটুইটারি কন্ট্রোল করে কি? হাইপোথ্যালামাস না? তা হাইপোথ্যালামাসের দুইটা নিউক্লিয়াস মূলত পস্টেরিয়র পিটুইটারিতে কানেকশন থাকে। সেটা কে নিউক্লিয়াস দুটার নাম কি? একটা হচ্ছে কি প্যারাভেন্ট্রিকুলার, একটা সুপ্রাঅপটিক। একটা কি করে? এডিএইচ, আর একটা অক্সিটোসিন। তো
তো প্যারাভেন্ট্রিকুলার করে মূলত অক্সিটোসিন, আর সুপ্রাঅপটিক কী করে? সুপ্রাঅপটিক করে মূলত এডিএইচ। এডিএইচের আরেকটা নাম কি? ভ্যাসোপ্রেসিন। তো এই এডিএইচ এবং অক্সিটোসিন সেটা কি? সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে আসে। এটা আমরা সবাই জানি, সুপ্রাঅপটিক, এডিএইচ, প্যারাভেন্ট্রিকুলার, অক্সিটোসিন। কিন্তু যারা একটু ভালো ছিল, তাহলে স্যার যখন ভাইবা জিজ্ঞেস করতো যে বলো তো তাহলে একটু ভালো করে, একটু সুন্দর করে বলো তো এডিএইচ কোনটা থেকে আসে? 5th 6th আসে, যদি আপনি একটু ভালো করে বলতে চান, সুপ্রাঅপটিক থেকে, প্যারাভেন্ট্রিকুলার থেকে 1/6 এডিএইচ। আর ইন কেস অফ উল্টা, প্যারাভেন্ট্রিকুলার ক্ষেত্রে 5th 6th অক্সিটোসিন, 1/6 সুপ্রাঅপটিক থেকে। এটা খেয়াল রাখতে হবে, একটু দুইটা থেকেই আসে। আর পোলারা কি একটু অ্যাগ্রেসিভ হয় না? পোলারা একটু বেশি অ্যাগ্রেসিভ হবে, একটু বেশি লজ্জাহীন হবে, হ্যাঁ, তারপর ভয় টয় ডর টয় একটু বেশি হবে, দৌড়াবে টোড়াবে। আমাদের কোন নার্ভাস সিস্টেমটা একটু বেশি অ্যাগ্রেসিভ? সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক? প্যারাসিম্প্যাথেটিক তো ঘুমাই, তাহলে সিম্প্যাথেটিক। তাহলে পস্টিরিয়র অ্যান্ড ল্যাটারাল নিউক্লিয়াস, পোলার যে নিউক্লিয়াসটা সেটা কি কোন সিস্টেমটাকে কন্ট্রোল করবে? কন্ট্রোল সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, পোলা। আর প্যারাসিম্প্যাথেটিকটা কন্ট্রোল করবে কোনটা? প্রিঅপটিক অ্যান্ড অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, রাইট? এই হচ্ছে আপনার বিষয়। তাহলে পোলাটা সিম্প্যাথেটিক কন্ট্রোল করে হাইপোথ্যালামিক নিউক্লিয়াসের মধ্যে। এইবার আপনার বলেন যে এটা বললেন রকেটের পেছন দিক দিয়ে কি হিট বের হয় নাকি সামনের দিক দিয়ে? রকেটের পেছন দিক দিয়ে গরম বের হয় না? যদি রকেটের পেছন দিক দিয়ে গরম বেশি বের হয়, তাহলে এই গরমটা আলটিমেটলি তাহলে পস্টেরিয়র, যদি হাইপোথ্যালামাসের পস্টেরিয়র নিউক্লিয়াসের কাজ কী হওয়া উচিত? টেম্পারেচার বাড়ানো নাকি কমানো? টেম্পারেচার বাড়ানো কাজ, তাই না? তো সেটা কিসে রেসপন্স করবে? কোল্ডে রেসপন্স করবে। আলটিমেটলি টেম্পারেচার দুইজন ইনক্রিজেস টেম্পারেচার বাই সেন্সিং কোল্ড। আর সামনের দিকে তাহলে উল্টা, সামনের দিকে তাহলে কী হবে? টেম্পারেচার ডিক্রিজ করবে বাই রেসপন্সিং টু হিট, ঠিক আছে? তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে যারা বাসায় থাকেন, যারা হোস্টেলে ছিলেন, যারা হোস্টেলে থাকেন স্পেশালি, তাহলে রাতের বেলায় ক্ষুধা পেলে কি হোস্টেলের বাইরে যেতে হয় না? তো ক্ষুধা পেলে আপনার ক্ষুধার জায়গাটা কি? হোস্টেল। আর ধরে নেবেন বাইরে যারা বসবাস করেন, হোস্টেলে যারা থাকেন স্পেশালি, তারা যারা বাইরে দোকান টোকান, টঙের দোকান টোকান, চায়টা খেতে ছেলেরা যারা বাইরেটারে বের হতেন, তাহলে ঘরের জায়গাটা হচ্ছে কি? মিডিয়ান জায়গাটা কি? আর ল্যাটারাল জায়গাটা কি? ল্যাটারালি আপনার ক্ষুধার জায়গা, ক্ষুধা, চা, তৃষ্ণা, সব সেন্টারগুলো কোথায়? ফুড, হাংরি, থার্স্ট, এই সেন্টারগুলো তা কোথায়? ল্যাটারাল নিউক্লিয়াসে। এগুলো ফুড ইনটেক করাবে। আর আপনি ঘরের মধ্যে ঠান্ডা হয়ে এসে স্যাটাইটি খাবার টাবার খেয়ে এসে আরামে বসে আছেন, তা না হলে তো আরাম না থাকলে তো ঘরে থাকতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত আরাম না হচ্ছে, সে কি ঘর ছেড়েছি সে যে আশায়, ক্ষুধার আশায়, যে আশায়, তাই না? আর ঘরে এসে শান্তিতে থাকেন। তাহলে মিডিয়াল নিউক্লিয়াস থ্যালামাসের কী হওয়া উচিত? স্যাটাইটি, তাই না? আর বাইরে ল্যাটারাল নিউক্লিয়াসটা কী হওয়া উচিত? খাওয়া, তৃষ্ণা, ফুড, এগুলো যাওয়া উচিত, ওয়াটার, তাই না? এগুলো হওয়া উচিত। এই হচ্ছে বিষয়। থ্যালামাসের এই নিউক্লিয়াসের এই গল্পগুলো আপনি মনে রাখবেন, নিউক্লিয়াসের প্রত্যেকটার ফাংশন জানবেন। পরীক্ষায় আসে ফ্রিকুয়েন্টলি, এফসিপিএস এবং রেসিডেন্সি দুটাতেই আসে, খেয়াল রাখবেন। হ্যাঁ, সেই সঙ্গে পেজ নাম্বার 60 স্লিপ নিয়ে, শীটের স্লিপ নিয়ে কিছু কথা দেখেন। স্লিপ নিয়ে কোশ্চেন খুব বেশি আসে না, কখনোই আসেনি, বা মাঝে মধ্যে দিতেও পারে। তা আপনি বেসিক জানেন স্লিপ অবশ্যই দুই ধরনের, একটা রেম এবং নন রেম। আমরা স্বপ্ন দেখি কোথায়? র্যাপিড আই মুভমেন্ট স্লিপে। আর স্লিপ, প্রকৃত স্লিপ বলতে কোনটাকে বোঝায়? নন র্যাপিড আই মুভমেন্ট, নন রেম। তো স্লিপে কিছু চেঞ্জ আসে নার্ভাস সিস্টেমে, নন রেমের ব্রেনের ওয়েভটা স্লো হয়ে যায়, হার্ট রেট ইরেগুলার হয় রেমে, কিন্তু হার্ট রেট ফল করে, বিপি ফল করে কোথায়? সিবিএসের নন রেম স্লিপে। রেসপিরেটরি রেট কমে যায় এবং ইরেগুলার হয় কোথায়? এটা খেয়াল রাখতে হবে। রেসপিরেটরি রেট ডিক্রিজ করে এবং ইরেগুলার হয়ে যায় কোথায়? নন রেম স্লিপে। মাসল টোন ডিক্রিজ করে। আর বেজাল মেটাবলিক রেট 10 থেকে 30% ডিক্রিজ করে কোথায়? নন রেম স্লিপে। তো স্লিপ বলতে আসলে আমরা বোঝাই নন রেম স্লিপ। রেম স্লিপের যে ব্রেনের যে প্যাটার্ন, যে ওয়েভ প্যাটার্ন, সেটা আপনি যে প্যাটার্নের স্বপ্ন দেখেন রেম স্লিপে, সেটা আসলে ঘুম না, সেটা বাস্তবিকের সাথে অনেক মিল আছে। আপনি যখন জেগে থাকেন তখন যে ব্রেনের ওয়েভ প্যাটার্ন, আর আপনি যখন স্বপ্ন দেখেন রেম স্লিপে আর র্যাপিড আই মুভমেন্টে, যেটাকে আমরা আসল ঘুম বলি না, তো সেই ফেজে ব্রেনের অ্যাক্টিভিটি মোটামুটি একই। তো ফাংশন এর মধ্যে আসে থাকলো শুধু এক্সট্রা পিরামিডাল। এক্সট্রা পিরামিডালটা আমি তাও আলোচনা করে যাব, যেহেতু আমি আজকে আলোচনার দায়িত্ব নিয়েছি। এক্সট্রা পিরামিডালে ফাংশনের মধ্যে আপনি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে আমি আপনাকে বলেছি কী কী ট্র্যাক্ট পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল পড়ার সময়: রেটিকুলো, রুব্রো, অলিভো, ভেস্টিবুলো, তাই না? যেগুলো নিউক্লিয়াসের নাম পাবেন
সেগুলো পাথরের সঙ্গে সঙ্গে মিল আছে, দেখবেন যে পাশাপাশি পড়ে ফেলতে পারছেন। তো আমরা এটা শীটের এক্সট্রা পিরামিডাল পিরামিডালের ট্র্যাক্টের সঙ্গে যে ফাংশন, পিরামিডালের সঙ্গে আমরা ধারণা এক্সট্রা পিরামিডালটা আপনারা পড়ে ফেলেছেন। অটোনমিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট, যে টিক্স, যেমন আমি যে ঘাড় নড়াচ্ছি, আমার যে মুভমেন্টের সময় হাত নড়ছে, তারপরে আমার রিফ্লেক্স অ্যাক্টিভিটির কন্ট্রোলগুলো, আমি যখন দাঁড়িয়ে কথা বলছি তখন আমার এই যে স্কেলেটাল মাসলগুলো, সাপোর্টিং স্কেলেটাল মাসল, আবার আমি যখন ফাইন টিউনিং কাজ করছি তখন পিরামিডালকে সহায়তার কাজ, পিরামিডাল তো আমাদের সব সূক্ষ্ম কাজগুলো করে সেগুলো, তারপরে অটোনমিক কিছু ভিসারাল অ্যাক্টিভিটি সেটাও করে। তো এটাও দেখে নেবেন, পিরামিডাল এক্সট্রিমিটাল ফাংশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কয়েকটা কথা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ভাইটাল এইসব পাশাপাশি আর একটা টপিক, সেটা কি অটোনমিক নার্ভাস সিস্টেম। চলে আসেন 64 পেজে, 64, 65, 66, 64 পেজে চলে আসেন সবাই। 64 পেজে চলে আসছেন সবাই। এখানে আমরা শেষ কথা বলবো, শেষ কথা বলার আগে কিছু কথা, ওই রবি ঠাকুরের মতো শেষের কথার আগের কিছু কথা। তো আপনাকে একটা ছবি আঁকতে হবে, এখানে একটা $1 মিলিয়ন আর একটা ছবি আঁকেন যেটা অনেক দামি। ছবিটা আমি একটু ভেঙে দেই। যারা আঁকছেন দেখেন, আমি একটা ব্রেইন এবং স্পাইনাল সিএনএস আঁকার চেষ্টা করেছি। এখানে ব্রেইন এটা এবং স্পাইনাল কর্ড এটা, এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কোনো একটা পার্ট, কোনো একটা অর্গান, ঠিক আছে, কোনো একটা অর্গান। তো আমি একটা কাছাকাছি এই লাম্বার বা থোরাসিক রিজিয়ন থেকে একটা গ্যাংলিয়া এঁকেছি, গ্যাংলিয়া, সেটা হচ্ছে কাছাকাছি স্পাইনাল কর্ডের কাছাকাছি একটা গ্যাংলিয়া এঁকেছি, স্পাইনাল কর্ড থেকে বেশ দূরে অর্গানের কাছাকাছি। তো এই স্যাক্রাল রিজিয়ন থেকে বের হয়েছে সেই নার্ভের ফাইবারটা। তো আমরা এখান থেকে অলরেডি কথায় কথায় বলেই ফেলেছি, ছবি কিন্তু কথা বলছে। প্রিগ্যাংলিয়নিক ফাইবার দেখেন, প্রিগ্যাংলিয়নিক ফাইবার বোথ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। এখনও আমি বলিনি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আসলে কি? সিম্প্যাথেটিক কোন আউটফ্লো থেকে বের হয়, কোন রিজিয়ন থেকে বের হয়? থোরাসিক এবং লাম্বার রিজিয়ন থেকে, থোরাকো লাম্বার আউটফ্লো, তাই না? কিন্তু সিম্প্যাথেটিক যে গ্যাংলিয়া, সেই গ্যাংলিয়ার বিস্তার কোথা থেকে? পুরা বেজ অফ দ্য স্কাল থেকে শুরু করে একদম কক্কিক্স পর্যন্ত এই গ্যাংলিয়নিক ইম্পার্টটা থাকে, তাই না? সিম্প্যাথেটিক গ্যাংলিয়া অনেক দূর থাকে, কিন্তু সিম্প্যাথেটিক যে আউটফ্লো, সিম্প্যাথেটিক যে কানেকশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে সঙ্গে স্পাইনাল কর্ডের থোরাকো লাম্বার রিজিয়ন থেকে বের হয়। সেটা থোরাকো লাম্বার কত? থোরাসিক 1 থেকে লাম্বার 2 পর্যন্ত। আর ক্র্যানিওস্যাক্রাল আউটফ্লো যেটা, ক্র্যানিয়াল নার্ভ
3, 7, 9, 10 অনেকেই জানেন এগুলো, প্লাস স্যাক্রাল 2, 3 এবং 4 যে স্পাইনাল সেগমেন্ট সেই জায়গা থেকে আসলে বের হয় কোনটা, প্যারাসিম্প্যাথেটিক কানেকশন বের হয়। তাহলে সিম্প্যাথেটিক কানেকশন বের হয় থোরাসিক 1 থেকে লাম্বার 2 রিজিয়ন পর্যন্ত, আর প্যারাসিম্প্যাথেটিক বের হয় ক্র্যানিওস্যাক্রাল আউটফ্লো থেকে, সেটা 3, 7, 9, 10 এবং স্যাক্রাল 2, 3, 4 এই সেগমেন্ট থেকে বের হয়। তো প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক বা প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক বোথ প্রিগ্যাংলিয়নিক অটোনমিক, সেটা কি কোলিনার্জিক নাকি অ্যাড্রেনার্জিক? প্রিগ্যাংলিয়নিক ইন কেস অফ সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক, দেখেন প্রত্যেক জায়গায় নিউরোট্রান্সমিটার আঁকা আছে কি অ্যাসিটাইল কোলিন। তার মানে প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক এর নিউরোট্রান্সমিটার কি, হোয়েদার সিম্প্যাথেটিক হোয়েদার প্যারাসিম্প্যাথেটিক, অ্যাসিটাইল কোলিন। পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক বেশিরভাগ ক্ষেত্রে কি আঁকছি অ্যাড্রেনালিন। অ্যাসিটাইল কোলিন শুধুমাত্র সোয়েট গ্ল্যান্ড এবং ব্লাড ভেসেল অফ স্কেলিটাল মাসেলে অ্যাসিটাইল কোলিন। আর পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক অ্যাসিটাইল, তাহলে আপনি মনে রাখেন অ্যাসিটাইল কোলিন অধিকাংশ ক্ষেত্রে, পুরা প্যারাসিম্প্যাথেটিক ইভেন সিম্প্যাথেটিক যে প্রি গ্যাংলিয়নিক সেটা অ্যাসিটাইল কোলিন, আর পোস্ট গ্যাংলিয়নিক অ্যাড্রেনালিন অ্যাসিটাইল কোলিন, এক্সেপ্ট দুইটা কেস আছে, এটাও খেয়াল রাখতে হবে এক্সেপ্ট, তাই না? তাহলে আমি বলি যদি প্রিগ্যাংলিয়নিক ফাইবারগুলো সিম্প্যাথেটিক কানেকশনের ক্ষেত্রে কি শর্ট না লং? শর্ট। প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে শর্ট না লং? লং। ঠিক পোস্ট গ্যাংলিয়নিক উল্টা, দুজনের ক্ষেত্রে উল্টা। ছবি কথা বলে, সব ছবির মধ্যে কিন্তু ইনফরমেশন। কেন এটা একটা $1 মিলিয়ন ছবি, এই ছবিটা আঁকবেন সবাই, এবং ছবিতে যে অর্গান সাপ্লাইং সে অর্গান কানেকশন, আপনার থোরাকো লাম্বার আউটফ্লো, ক্র্যানিওস্যাক্রাল আউটফ্লো, সবগুলো আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। খুব সহজভাবে আঁকানো আছে এবং সব রিজিয়নগুলো সাপ্লাই দেওয়া আছে। অটোমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সিম্প্যাথেটিক বলেন বা প্যারাসিম্প্যাথেটিক বলেন, এগুলোর পাশাপাশি আপনাকে জানতে হবে কিছু জিনিস, সেটা হচ্ছে কি, এই ছবিটা সবার ক্লিয়ার, তাই না? এই ছবির কিন্তু অ্যানাটমিক্যাল রিলেশন, এইটা যদি আপনার ক্লিয়ার হয়, এই ছবির কথাবার্তাগুলোই দেওয়া আছে কোথায়, পেজ নাম্বার 64-এ দেখেন সিম্প্যাথেটিক সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের মধ্যে একটু পার্থক্য দেওয়া আছে। এই ছবিটা থেকেই সব ইনফরমেশন হয়ে যাবে, কাভার দেবে। এবার আপনি একটা গল্প শুনেন, সেই গল্প শুনে আজকে ক্লাসও শেষ হয়ে যাবে প্রায়। তো সেই গল্পটা কি, আদি গল্প, অনেক পুরাতন গল্প। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আপনি জানেন যে থোরাকো লাম্বার, প্যারাসিম্প্যাথেটিক, ক্র্যানিওস্যাক্রাল, এদের অ্যানাটমি জানেন, ব্যবচ্ছেদ জানেন, সব কিছু জানেন, প্রি গ্যাংলিয়নিক, পোস্ট গ্যাংলিয়নিক। ও আচ্ছা, এর মধ্যে একটা জিনিস আপনাকে কিছু বলি, অ্যানাটমির আর একটা জিনিস আপনাদের শেখাই, সেটা হচ্ছে গ্রে র্যামাই কমিউনিকেন্টিস এবং হোয়াইট র্যামাই কমিউনিকেন্টিস। তো অনেকে বুঝেন, তাই না? অটোনমিক নার্ভাস সিস্টেম বলতে আমরা কাকে বুঝি? অবশ্যই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। তো অটোনমিক নার্ভাস সিস্টেম আসলে সিম্প্যাথেটিক ফাইবারগুলো কীভাবে বের হয়? সিম্প্যাথেটিক ফাইবারগুলো বের হয় কার মাধ্যমে? যে কোনো একটা স্পাইনাল নার্ভের মাধ্যমে, যে থোরাকো লাম্বার রিজিয়ন থেকে স্পাইনাল নার্ভ হয়ে বের হয়। তো স্পাইনাল নার্ভ হয়ে বের হওয়ার সময় সে মাইলিনেটেড থাকে। মাইলিনেশনের কালার কি? সাদা, তাই না? আর যখন মাইলিনেশন ছাড়া হয়ে যায় তখন সে এই সাদা ভাবটা দিয়ে তখন তার মধ্যে অফ হোয়াইট কালার বা গ্রে ভাবটা চলে আসে। তো এই ভাবটা কখন যায় আর কখন থাকে? সিম্প্যাথেটিক নার্ভ থেকে যখন স্পাইনাল কর্ড, আমি আঁকি ছবিটা, সবাই ছবি থেকে বুঝতে পারছেন এই ল্যাটারাল হর্ন, এটা পস্টেরিয়র হর্ন, এটা অ্যান্টেরিয়র হর্ন, এটা ল্যাটারাল হর্ন। শুধুমাত্র থোরাকো লাম্বার রিজিয়নেই এই স্পেশাল প্রলঙ্গেশন ল্যাটারাল হর্নটা থাকে, স্যাক্রাল রিজিয়নেও থাকে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সেগমেন্টের জন্য। তো ল্যাটারাল হর্ন থেকে এটা কি ডরসাল রুট গ্যাংলিয়া, তাই না? ডরসাল রুট গ্যাংলিয়া। আর এই পাশ থেকে সিম্প্যাথেটিক গ্যাংলিয়নগুলো ঝোলানো থাকে বিভিন্নভাবে, বিভিন্ন গ্যাংলিয়া, এই তো গ্যাংলিয়া, এই গ্যাংলিয়াটাকে অ্যাকচুয়ালি সিম্প্যাথেটিক গ্যাংলিয়া ঝোলানো থাকে, দুইটা স্পাইনাল কর্ডের পাশে দুইটা গ্যাংলিয়া ঝোলানো থাকে। এটা অ্যান্টেরিয়র নার্ভ, অ্যান্টেরিয়র স্পাইনাল নার্ভ, এটা পস্টেরিয়র, দুইটা মিলে অ্যান্টেরিয়র নার্ভ এবং পস্টেরিয়র নার্ভ মিলে একটা স্পাইনাল নার্ভের ফর্মেশন, অনেকেই জানেন। তো এটা ফর্মেশন হয়। তো এই ফর্মেশনটার পাশাপাশি এই ল্যাটারাল হর্ন থেকে যে নার্ভটা বের হয় সিম্প্যাথেটিক কানেকশনের জন্য, সিম্প্যাথেটিক যে প্রিগ্যাংলিয়নিক ফাইবারটা বের হয়, সেটা কি সামনে দিয়ে আসবে না পেছন দিয়ে আসবে? কমন সেন্স, সিম্প্যাথেটিকটা আসলে কি মোটর না, সেন্সরিশন খুব বেশি না, তাহলে সেক্রেটো মোটর বা যাই হোক যে মোটর কানেকশনটা সেটা অ্যান্টেরিয়র দিয়ে আসে, এটা অনেকেই জানেন আমার ধারণা। তো এইটা সামনের দিক দিয়ে চলে আসবে, অ্যান্টেরিয়র হর্ন হয়ে চলে আসবে ল্যাটারাল
কলাম থেকে সামনের দিকে এন্ট্রি স্পাইনাল নার্ভের সঙ্গে কানেকশন হয়ে বের হয়, হয়ে এই যে গ্যাংলিয়া পর্যন্ত আসলো স্পাইনাল নার্ভ হয়ে, সে কিন্তু আসলো বের হলো কার সঙ্গে? ভদ্রলোকদের সঙ্গে। স্পাইনাল নার্ভ তো অবশ্যই একটা ভদ্র নার্ভ, কারণ সে অনেক দামি কাজ করবে বলে সে কথা দিয়েছে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম দামি, কিন্তু তারপরেও তার একটু মূল্য অন্যদের চেয়ে কম। তো সে অ্যান্টিরিয়র দিয়ে যখন বের হয় তখন তার কাপড় চোপড় থাকে, আই মিন মাইলিনেশন থাকে, সেই কারণে গ্যাংলিয়ার। তো আমি আপনাদের একটা গল্প বলি, গল্পে গল্পে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো সেই গল্পটা হচ্ছে, আপনি জানতেন প্যারাসিম্প্যাথেটিক মানে ঘুমানো, সিম্প্যাথেটিক মানে কুকুর তাড়ছে, এরকম জানতেন, কিন্তু এই কুকুর তাড়ানোর ছোট্ট জিনিসটা যে কত গুরুত্ব সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পড়ার জন্য আপনি বুঝবেন। এখন তো অফলাইন ক্লাসে সম্ভবত ক্লাস থেকে বের হলেন, একটা কুকুর তাড়ছে আপনাকে, কুকুর তাড়া অবস্থায় কি আপনার হার্ট রেট, ব্লাড প্রেশার এগুলো কি বাড়বে না কমবে? স্বাভাবিক ধারণা এগুলো বাড়বে। আপনি প্রচুর ঘামবেন, তাহলে সোয়েটিং, এগুলো কার কাজ? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ। তখন কিন্তু আপনি মনে করেন যে আপনার মাসেলে শক্তি বেশি লাগবে না কম লাগবে? শক্তি বেশি লাগবে, মাসেল অ্যাক্টিভিটি, মাসেলের গ্লুকোজ বেশি বেশি খাবে, তাহলে মাসেল প্রচুর অ্যাক্টিভ হবে, তাহলে মাসেলের সেই অবস্থায় সার্কুলেশন বেশি লাগবে না কম লাগবে? মাসেলের ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে, বাড়ান। সে অবস্থায় আপনার প্রসাব পায়খানা পেলেও কি আপনি করতে পারবেন? তাহলে সেগুলোকে আটকাতে হবে। প্রসাব পায়খানা আটকানোর জন্য স্ফিংটারগুলো কী হবে? কন্ট্রাক্টেড হবে। তাহলে ইউরিনারি ব্লাডার স্ফিংটার বলেন বা জিআইটির স্ফিংটার, যে অ্যানাল স্ফিংটার বলে, সেগুলো কী হবে? ক্লোজ থাকবে। আর ওখানকার যে ইয়েগুলো সেগুলো কী হবে? রিল্যাক্স থাকবে না, গ্যাস্ট্রিক, তারপরে হচ্ছে ইউরিনারি ব্লাডারের ওগুলো যেখানে থাকে আর কি, প্রসাব পায়খানা যেখানে থাকে সেই জায়গাগুলো কি একটু রিল্যাক্স হয়ে জায়গা দিবে, সেই জায়গাটা চিন্তা করেন। আপনি দৌড়াতে আপনার রাস্তাঘাটের দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে না, খালি দৌড়াবেন, নাহলে অ্যাক্সিডেন্ট, গাড়ি এসে তো মেরে দিবে। তাহলে চোখের মধ্যে বেশি বেশি আলো ঢুকতে হবে, তাহলে পিপিলের কী অবস্থা হবে? পিপিল একটু ডাইলেট রাখতে হবে না? তাহলে সিম্প্যাথেটিক চোখের ওপর কী এফেক্ট? পিপিলকে ডাইলেট করবে। তাহলে আপনার মাসেলে বললেন, আপনার সে অবস্থায় শ্বাস প্রশ্বাস যতই একটু জোরে জোরে হবে না, তার মানে কি লাঙে বেশি বেশি বাতাস ঢুকতে হবে না? তাহলে লাঙের ব্রঙ্কাস কি কনস্ট্রিক্ট করে থাকলে হবে না ডাইলেট করতে হবে? লাঙের ব্রঙ্কাসটাকে ডাইলেট করতে হবে, কারণ বেশি বেশি বাতাস ঢুকবে। সে অবস্থায় আপনি যদি প্রসাব করেন বেশি বেশি, তাহলে কি হবে? তাহলে কিডনি কী হবে? কিডনির ইউরিনারি আউটপুট, রেনিন সেক্রেশন কী হবে? একটু কমে যাবে না? একটু কমে যাওয়াতে হবে আলটিমেটলি আপনার ফ্যাট ভেঙে বেশি এনার্জি প্রডিউস করতে হবে। তাহলে কি লিপিডের কী হবে? একটু লিপিড লাইসিস হবে না? লাইপোলাইসিস হবে। আপনার ব্যাজাল মেটাবলিক রেট অনেক বাড়াতে হবে, ইভেন 100% বাড়ে। আপনার স্কেলিটাল মাসেল অ্যাক্টিভিটি বাড়লো, অ্যাবডোমিনাল ভিসেরা কনস্ট্রিক্ট করলো, ব্লাড ভেসেল। আপনি ওই শুধু দৌড়ানো দিয়ে চিন্তা করবেন, আপনার মানসিক শক্তিটা কি সেই সময় কমে গেলে চলবে না? ইউ হ্যাভ টু সার্ভাইভ, আপনাকে বাঁচতে হবে, তাহলে ইনক্রিজ মেন্টাল অ্যাক্টিভিটি, এটা বাড়াতে হবে, তাই না? লিভার থেকে বেশি বেশি গ্লুকোজ, জমানো গ্লুকোজ, গ্লাইকোজেন ভেঙে নিয়ে আসতে হবে, তাহলে কি গ্লাইকোলাইসিস নিয়ে ব্লাডে বেশি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে হবে, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে হবে। তাহলে শুধুমাত্র এক কুকুর তাড়ার গল্প থেকে আপনি পুরো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের বডির উপর ইফেক্টটা কোরিলেট করে দেখবেন, সবগুলো মিলে যায়, তাই না? প্রত্যেকটা মিলে যায়, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মেটাবলিক ইভেন্ট সবগুলো মিলে যায় কুকুর তাড়ানোর গল্প থেকে। আর আপনি যদি টিপিক্যাল আতেল হন, তাহলে আপনি প্রত্যেকটা রিসেপ্টরের ফাংশন, আলফা 1 receptor distributed in bronchosmooth muscle and then on the blood vessel, এই পরে দেখবেন যে কোনটা কনস্ট্রিক্ট করে, কোনটা ডাইলেট করে, কোনটা কার সঙ্গে রিসেপ্টর পরবর্তীতে কোরিলেট করতে করতেই আপনার বেলা শেষ। আর যদি আপনি কুকুর তার অবস্থায় সব ঘটনা ব্যাখ্যা করেন, দেখবেন যে সব কিছু ইজি হয়ে আসছে। তো আপনি এই কুকুর তার অবস্থায় ব্যাখ্যাটা করবেন, দেখবেন যে মেন্টাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাক্টিভিটি, নার্ভাস সিস্টেম, জিআইটির ওপর কী ইফেক্ট। আচ্ছা, জিআইটির ওপর কী ইফেক্ট হওয়া উচিত আপনি বলেন তো? জিআইটির অ্যাক্টিভিটি, জিআইটি পেরিস্টালসিস কি বাড়ানো উচিত? সেই সময় কি পেরিস্টালসিস বাড়বে যাতে আপনি তাড়াতাড়ি পায়খানায় দৌড় দেন বা বাথরুমে দৌড় দেন? তা না, জিআইটির পেরিস্টালসিস সেই সময় কমে যাবে সিম্প্যাথেটিকে, তাই না? ঠিক যদি আপনি সিম্প্যাথেটিকটা কুকুর তাড়া দিয়ে ব্যাখ্যা করেন, ঠিক অপোজিটটা প্যারাসিম্প্যাথেটিক, দেন আপনার সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট শেষ। আর রিসেপ্টরের আপনি জাস্ট ডিস্ট্রিবিউশন অবশ্যই পড়বেন, এটা আপনার ফার্মাসিতে, ফার্মাকোলজিতে আপনাকে পড়তে হবে, এটা না পড়ে পার করতে পারবেন না, কিন্তু সেটা পড়বেন শুধুমাত্র রিসেপ্টরের ডিস্ট্রিবিউশন জানার জন্যই। ইফেক্টগুলো আপনি যদি ডিটেলস ওটা জেনে করতে যান, ড্রাগের অ্যাকশনের জন্য এটা ইম্পর্টেন্ট, ড্রাগের জন্য এটা রিসেপ্টর ডিস্ট্রিবিউশন অবশ্যই ইম্পর্টেন্ট, বাট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশন, এগুলো যদি আপনি এটা দিয়ে কোরিলেট করেন খুব ভালো হয় এবং সহজ হয়। ঠিক আছে, আপনাদের সবাই পরের একটা পৃষ্ঠায় চলে আসেন, পেজ নম্বর একদম লাস্ট পেজ 66, 66 পেজে দেখেন লস অফ টেন্ডন রিফ্লেক্সের কিছু কজ দেওয়া আছে, কজেস অফ এক্সটেন্সর প্লান্টার রিসপন্সের কিছু কজ দেওয়া আছে, এটা পড়বেন। অ্যাবসেন্ট অ্যাঙ্কেল ব্লাড এক্সটেন্সর প্লান্টার, এটা একটা অ্যাটিপিক্যাল সিচুয়েশন, তাই না?
কিন্তু আমাদের এমবিবিএস লেভেলে সবাই এটা মুখস্থ করে আসছি, কিন্তু কোরিলেট করিনি। সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিলেশন, স্পাইনাল কর্ড, ফ্রেডেরিক অ্যাটাক্সিয়া, মাল্টিপল স্ক্লেরোসিস, ট্যাবিস প্যারালাইসিস, ডায়াবেটিক মায়োলাইটাস উইথ সার্ভাইকাল মাইলোপ্যাথি কোরিলেট করবেন। কেন এটা হয়, বোথ আপার মোটর এবং লোয়ার মোটর নিউরনের ফিচার কেন থাকে, কোরিলেট করে করে পড়বেন। তার মধ্যে আমি একটা কোরিলেট করে দিয়েছিলাম, কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, তাই না? সবচেয়ে বেশি মাইলিনেশন, যেহেতু বি12 এর কাজ মাইলিনেশন, তাহলে সবচেয়ে মাইলিনেটেড কলামকে, ডরসাল কলাম, তাকে ধরবে, সেন্সেশন ওইভাবে নষ্ট হবে। আর এখানে অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্টের কারণ কি, একই সঙ্গে স্পাইনাল নার্ভগুলোকেও ধরবে, যাতে করে যে সেন্সেশন একটা অ্যাঙ্কেল জার্কের জন্য যে রিফ্লেক্স পাথওয়ে তৈরি হবে সেটা যেতে পারবে না ইনফরমেশন, ঠিক আছে? তো এগুলো মুখস্থ লাগবে আপনার। আজকের ক্লাসের ইম্পর্টেন্ট টপিকস, আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট টপিকস প্রায় সবই আলোচনা করেছি। তারপরেও ক্লাসের শুরুতেই দেখেন আপনাদের ক্লাসে আপনাদের কমপ্লেন থাকে যে ট্রিপল স্টার, ডাবল স্টার, মাল্টিপল স্টার ভাইয়া ভালো যতটুকু পড়াই কিন্তু আলটিমেটলি টপিকগুলো ঠিকঠাক মতো দাগায় দেন। আপনি প্রথম পৃষ্ঠা দেখেন, 1 নম্বর পেজ দেখেন, 1 নম্বর পেজে ট্রিপল স্টার টপিকসগুলো আমি ট্রিপল স্টার দিয়ে রাখছি, ডাবল স্টার টপিকসগুলো ডাবল স্টার দিয়ে রাখছি, সিঙ্গেল স্টার টপিকসগুলো সিঙ্গেল স্টার দিয়ে রাখছি। এই ট্রিপল স্টার, ডাবল স্টার টপিক্সের ভেতরে যে টপিকসগুলো বেশি বেশি বলেছি, ঠিক সেই টপিকসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমার কথা যদি বিশ্বাস না হয়, যারা রেসিডেন্সি ব্যাচে আছেন, লাস্ট আওয়ারের কোশ্চেনগুলো দেখবেন, প্রিভিয়াস ইয়ারে মিলবে। শীটের লাস্টে এফসিপিএস পার্ট 1-এর প্রিভিয়াস কোশ্চেনগুলো দেওয়া আছে, দেখবেন মিলবে। এবং আমার আজকের ক্লাসটা রিওয়াইন্ড করে আপনি আজকেই শেষ করবেন। আমি এই মিন টাইম আপনাদেরকে স্লাইড কিছুটা দেখাই। দেখেন স্লাইডে কোশ্চেনগুলো আমি যেগুলো বলেছি আপনি দেখবেন অধিকাংশ কোশ্চেনই মিলবে। দু একটা নিউরো ট্রান্সমিটার রিলেটেড দু একটা কোশ্চেন হয়তো একটু আলাদা থাকবে, কিন্তু আপনার বেসিক কোর, দ্য মেইন থিংস অফ নার্ভাস সিস্টেম দ্যাট হ্যাজ বিন ডিসকাসড ইন দিস ক্লাস। এরপরেও ক্লাসের মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই করোনাকালীন দিনগুলোতে বাসায় পড়াশোনা করবেন এবং অবশ্যই সৃষ্টিকর্তা, যারা যে ধর্মেরই হন, সৃষ্টিকর্তাকে ডাকবেন, কারণ এই অবস্থা থেকে মুক্তি আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেখানে বিশ্বের উন্নত দেশগুলোই হিমশিম খাচ্ছে, তো আমাদের সেই জায়গায় আমাদের যে ব্যবস্থাটা বা কোথায় গিয়ে দাঁড়াবে, আমাদের সামনের দিনগুলো আমাদের ডাক্তারদের জন্য যারা আছে